সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটকে নিতে চান নতুন উচ্চতায়। আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি, আমাদের অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জিতেছে। প্রধান উপদেষ্টা নিজেই চাইছেন না ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন হোক, বলছে বিএনপি। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ অনেক জায়গায় জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। অনুদান হিসেবে বাংলাদেশকে $1 বিলিয়নেরও বেশি দেবে জাপান, 6 সমঝোতা সই। ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, আর সহ সভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহা। আজ সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই দায়িত্ব বুঝে নিয়েছেন বুলবুল। জানান, ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে সবাইকে নিয়ে কাজ করবেন তিনি। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলি হচ্ছেন বিসিবির নতুন সভাপতি। তা অনেকটা আগে থেকেই নিশ্চিত হয়ে যায়, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এ উদ্দেশ্যে শুক্রবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে বৈঠকে বসেন পরিচালকরা। উপস্থিত ছিলেন বুলবুলও। দীর্ঘ সময় বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন পরিচালকরা। ঘোষণা দেন নতুন সভাপতির নাম। আজকে একটা এমার্জেন্সি বোর্ড মিটিং করা হয়েছে, যেহেতু আমাদের শূন্য পদ ছিল, প্রেসিডেন্টের শূন্য পদ ছিল, তো সেইখানে আমরা প্রথম কাজ হয়েছে কিছু ডিসিশন নিয়েছি। তার মধ্যে হচ্ছে যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এবং সভাপতি নির্বাচিত হওয়ার 1 ঘন্টা পরই দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। কথা বলেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সামনের দিনগুলোতে শুধু ক্রিকেট নিয়েই থাকতে চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তা আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি, আমাদের অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জিতেছে, আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে। আমরা আরও ভালো কিছু আশা করতে পারি, আশা করব। সে পোটেনশিয়াল আমাদের মধ্যে আছে। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন আমিনুল ইসলাম বুলবুল। সাধারণত অক্টোবর-নভেম্বরে হয় এই নির্বাচন। সো আমরা এই যে টিমটা গঠন করেছি, এই টিমের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। আফগানিস্তান ক্রিকেটের উত্থানের নেপথ্যে বড় কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুলের। চীনের ক্রিকেটও গড়ে উঠেছে তার হাত ধরে। এরই ধারাবাহিকতায় এবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ কর্তা ব্যক্তি তিনি। 13 নভেম্বর 2000 আইসিসি সর্বকনিষ্ঠ দেশ হিসেবে টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। সাথে আইসিসির পূর্ণ সদস্য হিসেবেও স্থায়ী হয়ে যায় লাল সবুজের দল। ঢাকায় সাদা পোশাকে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে 145 রানে অনবদ্য ইনিংস খেলে বিশ্বের বুকে নিজের নাম উঁচিয়ে ধরেন আমিনুল ইসলাম বুলবুল। 13 টেস্ট আর 39 ওয়ানডে খেলে অবসর নেন বাংলাদেশ দল থেকে। এরপর পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। কোচিংয়ের লেভেল 2 শেষ করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। পরবর্তীতে আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে প্রথম কাজ শুরু করেন আফগানিস্তান ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের। আফগান ক্রিকেটে যে 3টি হাই পারফরমেন্স সেন্টার আছে সেগুলো তৈরির পরিকল্পনাও ছিল তার। একসময় যে দেশে 11 জন ভালো ক্রিকেটার পাওয়া কঠিন ছিল, বুলবুলদের ছোঁয়ায় সে দেশটি এখন বিশ্ব ক্রিকেটের আলোচিত নাম। চীনের ক্রিকেটে জনক বলা হয় বুলবুলকে। যে দেশটি ব্যাট বল চিনত না, তাদের ছেলেদের ব্যাট ধরতে শিখিয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আইসিসির হয়ে চীনা ক্রিকেটের উন্নয়নে কাজ করেন তিনি। তার জন্য দেশটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিখেছিলেন চীনের ভাষা। সেই আমিনুল ইসলাম বুলবুল এবার দেশে ফিরলেন নতুন পরিচয়ে। নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। পরের প্রসঙ্গে যাচ্ছি।
নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন জিয়াউর রহমান। দেশ হারায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাকে, সেই সঙ্গে হারায় স্বাধীনতার ঘোষককে। বছর ঘুরে আবার যখন শোকাহত দিনটি উপস্থিত হয়, তখন দেশের গণতন্ত্র ফের কঠিন পরীক্ষায়। কিন্তু প্রয়াত জিয়ার আদর্শে এখনো উদ্বুদ্ধ বিএনপির নেতাকর্মীরা। তাদের ফুলে শ্রদ্ধায় ভরে ওঠে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিস্থল। তার ভিতরে যে দেশপ্রেম ছিল, তার যুগটা ছিল স্বর্ণ যুগের। চুক্তি মহল বা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেছে। সর্বক্ষেত্রে তার যে অবদান, তার মৃত্যুর 44 বছর পরও সেটি অপূরণীয় রয়ে গেছে। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচন নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন। যুদ্ধ করে একটি পতাকা, একটি দেশ, একটি সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষকে এনে দিয়েছিলেন। তার আজকের এই শাহাদত দিবসে, 44তম শাহাদত দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। খুব দুঃখের সঙ্গে একটা কথা বলছি, দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, উনি নির্বাচন চায় না। প্রয়াত রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তেমনই এক আয়োজনে অংশ নিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয়। মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন, সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না। তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে 2 জুন পর্যন্ত 8 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নিম্নচাপের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায় বিরূপ প্রভাব ফেলেছে। বরিশাল থেকে অভ্যন্তরীণ ও ঢাকার সঙ্গে সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বরগুনায় বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় বিভিন্ন উপজেলার কয়েকটি বেড়িবাঁধ ভেঙে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছে বহু মানুষ। কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের ছেড়াদিয়া এলাকায় শুক্রবার সকালে বজ্রপাতে ইমন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া টেকনাফের শাহপরী দ্বীপ, মহেশখালীর ঘটিভাঙা ও মাতারবাড়ি এবং কুতুবদিয়ায় জোয়ারের পানিতে ভেঙে পড়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা সহ নানা স্থাপনা। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে জেলার উপকূলীয় নিম্নাঞ্চল। 30টির বেশি গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। আবহাওয়া অফিস জানায়, শনিবার পর্যন্ত মাঝারি, ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল ও কক্সবাজার মহেশখালী রুটে স্পিড বোট চলাচল। নোয়াখালীর হাতিয়া সহ উপকূলীয় অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে অনেক বাড়িঘর, ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ, ডুবে গেছে ধান, শাকসবজি ও অন্যান্য ফসল। এদিকে হাতিয়ার মেঘনা নদীতে মালামাল সহ একটি পণ্যবাহী ট্রলার ডুবে যায়। জোয়ারে পানি উড়ি আমাদের বাড়িঘর সব লই গেছে, কিছু নাই। সাগর উত্তাল আছে, এখনো পানি উঠতেছে, ঘরবাড়ি পানি ভরে যেতেছে। হবিগঞ্জ শহরের খোয়াই নদীর পূর্বে ভাদই অংশে ধস দেখা দিয়েছে। প্রায় 400 মিটার এলাকায় ধস দেখা দেয় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বর্ষণের ফলে বরিশালে প্লাবিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকা। নগরীর বটতলা, পলাশপুর, বগুড়া রোড, করিম কুটির সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়।
বরগুনার বিভিন্ন উপজেলার নাজুক বেড়িবাঁধগুলো ছুটে গিয়ে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে মাছের ঘেরও। অনেক পরিবার পানিবন্দী রয়েছে। এখন বর্তমানে স্বাভাবিক জ্বরের চেয়ে একটু পানি বাড়তি হইলে আমাদের বাড়িঘরে উঠে যায়। আমরা প্রতি বছর এভাবে তলায় ডুবিয়া আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি, বুঝছেন। ছাগল গরু নিয়ে গবাদি পশু নিয়ে আমার কুড়ের কুটমুরগুর সব নষ্ট। রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌ চলাচলের উপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। এছাড়া পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 31টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড় ধসের কারণে বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আটকা পড়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি, ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। টানা বৃষ্টিতে নওগাঁয় খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা পড়েছেন বেকায়দায়। পানি বাড়ছে নওগাঁর ছোট যমুনা, আত্রাই সহ অন্যান্য নদীতে। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। সাতক্ষীরার আশাশুনিতে কপোতক্ষ নদীর বাঁধ ভেঙে 2টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দরগাহপুর সুবিদখালীর স্লুইস গেটের পাশে বেড়িবাঁধে 20 ফুট জায়গা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। টানা বৃষ্টিতে আজও জলাবদ্ধ ছিল রাজধানীর বহু এলাকা, ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। যাত্রাবাড়ি ডেমরা এলাকার বহু সড়ক তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয় অচলাবস্থা। এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। শুক্রবার বিকেল পর্যন্তও জলাবদ্ধতার পুরোপুরি অবসান হয়নি। হাঁটু পানিতে চলাচল করেন নগরবাসী। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর এর তীব্রতা বেড়ে যায়। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় যানজটের। নিউ মার্কেট এলাকায় অন্তত 100 দোকানে পানি প্রবেশ করে। এই জলাবদ্ধতা ধরেন যে ক্ষতি প্রকাশ করার কোনো ভাষা নাই। ঈদের পর হইতে বেচাকিনি এমনি খারাপ। বৃষ্টি যে জোরে বৃষ্টি যদি 1 ঘন্টা জোরে বৃষ্টি হয় তাহলে এর সাইড তলায় যায়, এই সাইডও তলায় যায়। এই জায়গাটা পুরো ডুবে গেছে। এটা কোনো ব্যবস্থা হলো, এটা কবে ঠিক হবে? জমে থাকা পানি আর যানজটে বেশি দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের মানুষ। ঈদুল আজহা সামনে রেখে ছুটির দিনে যারা বের হয়েছেন বিপাকে পড়েন তারাও। এখন যদি ওনারা পরিষ্কার না করে, বাড়িটা যদি যে ড্রেনগুলো আছে এগুলো যদি ক্লিয়ার না করে, তাহলে এরকম ভোগান্তি সবসময় হবে। পলিথিনের জন্য ড্রেন যতই হয় তাই তো বন্ধ হয়ে যাচ্ছে। এটা পলিথিন বন্ধ করেন, এটাই সবচেয়ে ভালো হবে। নতুন বউকে নিয়ে আসছি মার্কেট করার জন্য, ঈদের মার্কেট করার জন্য, কিন্তু যে অবস্থা নোংরা পানি, আমরা এখানে দিয়ে হাঁটবো কিভাবে? এদিকে দুদিনের টানা বৃষ্টিতে বেকায়দায় পড়েছেন ডেমরা যাত্রাবাড়ি এলাকার হাজার হাজার মানুষ। তলিয়ে যায় রাস্তাঘাট, অনেক স্থানে জমেছে কোমর সমান পানি। এরকম পানির ব্যবস্থা নিয়ে তো সমস্যা। আমরা রাস্তাঘাটে পানি হাঁটতে পারি না, কাজ কাম করতে পারি না। সমস্যাটা আমি 5 বছর ধরে দেখতেছি। আমি নিজেও 2বার কমিশনারের কাছে গেছি। হবে 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 এর মধ্যে রয়ে গেছে। অনেক বছর ধরে এখন পানি জমা থাকে, জায়গাটা ডুবা। এরপরে এলো সবকিছু এলো, কোনো বাড়িটা থাকে না ঠিক মতন। যাত্রাবাড়ি ডেমরা এলাকার ফার্মের মোড়, পাড়াডগাই, রহমাতপুর, কেরানীপাড়া ও মাতুয়াইলের নিচু এলাকায় সামান্য বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। বৃষ্টি ছড়িয়ে নিম্নচাপটি ক্রমে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপটি সাগর থেকে ল্যান্ড ক্রস করা শুরু করেছিল গতকালকে, এবং আজকে পর্যন্ত এটার অবস্থান হলো টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায়, এবং এটা স্থল নিম্নচাপ হিসেবে আছে দুর্বল হয়ে। ল্যান্ড ডিপ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এবং আজকে দিনের মধ্যে হয়তোবা, আজকে আমাদের 30 তারিখ, আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের পরিণত হতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম, আজকে হয়তো সেটা হতে পারে, এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে। তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। পরিমাণটা বললাম কি, যে গতকালকে আমাদের ঢাকায় 196 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত। 196 মিলিমিটার এবং 285 মিলিমিটার বৃষ্টির বাদ রেকর্ড করা হয়েছে মাঝদিকুট বা নোয়াখালীতে। তবে সেই হেভি রেইনফল বা ভারী বর্ষণের সতর্কবাণীটা সারা দেশের জন্য প্রযোজ্য থাকবে। তবে বৃষ্টির পরিমাণটা এতটা পরিমাণ না হয়, সামান্য পরিমাণ কমে আসতে পারে। অনুদান হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেবে জাপান।
স্থানীয় সময় শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই কথা জানানো হয়। পরে যৌথ বিবৃতি দেয় দুই দেশ। এতে বলা হয়, বৈঠকে 6টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও জাপান। বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এর আগে সকালে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী জাতীয় বাজেটে সহায়ক নীতিমালা থাকতে হবে। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে এই বিষয়ে গুরুত্ব দিয়ে বিনিয়োগ বাড়াতে হবে কর্মমুখী শিক্ষায়। এমনটাই বলছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুসারে প্রতি বছর 24 লাখ তরুণ তরুণী চাকরির বাজারে প্রবেশ করছে। দেশে তাদের সবার কর্মসংস্থান হয় না, তাই 10 লাখের মতো বাংলাদেশি বিদেশে পাড়ি জমায়। বেশিরভাগই যায় অদক্ষ শ্রমিক হিসেবে। বিবিএস বলছে, বর্তমানে 7 কোটি 38 লাখ মানুষ শ্রমবাজারে রয়েছে। এর মধ্যে বেকারের সংখ্যা 26 লাখ। এ অবস্থায় আসছে 2025-26 অর্থ বছরের বাজেট। এতে কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। দক্ষতা বৃদ্ধির জন্য কিরকম অর্থায়ন থাকে। থার্ড হলো সেটা হলো যে আমাদের দেশে তো এখন ভোকেশনাল যে স্ট্রিম যেটা আছে, এটার সাথে বাজারের চাহিদার অনেক পার্থক্য আছে। সুতরাং শিক্ষা খাতে যদি বিশেষত ভোকেশনাল ট্রেনিং, আপস্কিলিং এটার মধ্যে যদি বিনিয়োগ হয়, তাহলেও কর্মসংস্থানের জন্য সুবিধা হবে। আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন বাজেট ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, এডিপির সঠিক বাস্তবায়ন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে। গ্রামীণ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক খাতে বিভিন্ন ধরনের বরাদ্দ থাকে, সেদিকে কিছু সুযোগ আছে। আর সরকারের আরেকটা বড় প্রকল্প আছে, যেটা প্রায় 10-15 বছর ধরে চলছে, এটা এমপ্লয়মেন্ট জেনারেশন ফর পুয়ার, মানে দরিদ্র এলাকায় গরিবদের যদি আর কোনো উপায় না থাকে কাজ পাওয়ার, এই প্রকল্পে তাদেরকে কাজ দেওয়া হয়। আর কাজ দিতে না পারলে সেখানে মজুরিটা দেওয়া হয়। সেই প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্ন আছে। তো সেগুলো যদি তারা এখন সংস্কার করেন, তাহলে হয়তো কর্মসংস্থানে সরাসরি একটা ভূমিকা থাকবে। বাজেটে বিনিয়োগকারীদের উৎসাহ দিলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমাদের বিনিয়োগকারীরা যাতে উৎসাহিত হন, সেই ধরনের প্রণোদনা বাজেটে থাকলে আমাদের বিনিয়োগটা বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। 2025-26 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দেবে অন্তর্বর্তীকালীন সরকার। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সীমান্তে মোতায়েন করা অতিরিক্ত সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত ও পাকিস্তান। শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামদাদ মির্জা জানান, সেনা সংখ্যা কমিয়ে প্রায় আগের পর্যায়ে নিয়ে আসা হচ্ছে, তবে সাম্প্রতিক সংঘাত ভবিষ্যতে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করেছে বলে সতর্ক করেন তিনি। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় যদি ভারতীয় নৌবাহিনী পুরোপুরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করত, তাহলে পাকিস্তানকে 4 ভাগ করা সম্ভব হতো। আজ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রণতরী INS বিক্রান্ত পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের দেয়া গাজার নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিবিড়ভাবে পর্যালোচনার কথা জানিয়েছে হামাস। তবে এই প্রস্তাবে ফিলিস্তিনিদের কোনো দাবি পূরণ হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের দাবি, এই চুক্তি গাজায় গণহত্যা ও দুর্ভিক্ষের অবসানে কোনো ভূমিকা রাখবে না। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটকে নিতে চান নতুন উচ্চতায়। প্রধান উপদেষ্টা নিজেই চাইছেন না ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন হোক, বলছে বিএনপি। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ অনেক জায়গায় জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। অনুদান হিসেবে বাংলাদেশকে $1 বিলিয়ন বেশি দেবে জাপান, 6 সমঝোতা সই।
এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টলারেন্স। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।